নমস্কার ছাত্রছাত্রীরা, রাত পোয়ালেই তোমাদের সেমিস্টার 4-এর ভূগোল এক্সাম। তা নিয়ে তোমরা অনেকেই খুব চিন্তিত, কি পড়বে, কোন প্রশ্নগুলো আসবে, তোমাদের মাথার মধ্যে ঘুরছে। তাই আমি নিয়ে চলে এসেছি লাস্ট মিনিট ভূগোল সাজেশান। যে প্রশ্নগুলো পড়ে গেলেই তোমরা কিন্তু 35-এ চোখ কান বুঝিয়ে 32 পাবেই। আর কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সমস্তটা থাকবে আজকে ভিডিওতে। তাহলে ভিডিওটা স্কিপ না করে সমস্তটা দেখতে থাকো। আর এই সাজেশনের মধ্যেই আমি এমন একটা টিপস বলে দেবো, যেটা এক্সাম টিপস, 5 নম্বর তোমরা কিন্তু অটোমেটিক বাড়িয়ে নিতে পারবে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের শুরু করছি। দুটো ইউনিটে ভূগোল পুরো বইটা ভাগ করা আছে, ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট। প্রথম ইউনিট থেকে একটা বড় কোশ্চেন 5 আসবে। তোমরা নিশ্চয়ই কোশ্চেন প্যাটার্নের স্ট্রাকচারটা জানো। আমার ভিডিওর স্ক্রিনেই তোমাদের কিন্তু কোশ্চেন প্যাটার্নের যে স্ট্রাকচারটা সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। প্রথম অধ্যায় থেকে একটা 5 আসবে, মানে প্রথম ইউনিট থেকে একটা 5 আসবে। ইউনিটে আছে 4টে অধ্যায়, সেকেন্ড ইউনিট থেকে কোনো 5 আসবে না। অর্থাৎ তাহলে তোমরা পুরো যে 35 নম্বর ভূগোল পরীক্ষা দেবে, সেখানে তোমাদের 5 নম্বর প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে একটা। তাহলে তোমাদের প্রথম যে 5 নম্বরটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো সমুদ্রপক্ষের বিস্তৃতি তত্ত্বের সপক্ষে প্রধান 5টি যুক্তির ব্যাখ্যা দাও। পরে যে বড় কোশ্চেনটা পড়বে সেটা হলো নদীর ক্ষয়কার্য বলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। অবশ্যই চিত্রগুলো কিন্তু মাথা ঠান্ডা করে সুন্দর করে আঁকবে, কারণ পুরো 5-এ 5 পেতে গেলে অবশ্যই চিত্রের প্রয়োজন। তার সাথে চিত্রসহ নদীর সঞ্চয় কার্যে গঠিত 3টি ভূমিরূপ আলোচনা করো। তরঙ্গ ক্ষয়ের মাধ্যমে সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে 3টে ভূমিরূপ। এছাড়াও বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টে ভূমিরূপ। নদী ও হিমবাহের মিলিত ক্ষয়কার্যের ফলে গঠিত 3টে ভূমিরূপ। অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই মাধ্যমিকে পড়ে এসেছো, বাস বেশ কিছুটা একই রকম উত্তর আছে, একই রকম ছবি। তাহলে খুব মাথা ঠান্ডা করে এই প্রশ্নগুলো পড়ো। আর একটা থেকে দুটো প্রশ্ন বলবো, 5-এ পড়লেই হবে। তোমরা কিন্তু ভিডিওটা স্পষ্ট করে করে মাথা ঠান্ডা করে আস্তে আস্তে সব প্রশ্নগুলো কিন্তু খাতা পেন নিয়ে রেডি হয়ে লিখে নাও। উইলিয়াম মরিস ডেভিড বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষিপ্ত বিবরণ দাও। উইলিয়াম মরিস ডেভিড বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে বিবরণ দাও। নদীর পুনর্যৌবন লাভের গঠিত যে ভূমিরূপগুলি সেগুলি আলোচনা করো, বা নদীর পুনর্যৌবন লাভের কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট যে প্রশ্নটা তোমরা 5 নম্বরে গুরুত্বপূর্ণ করবে সেটা হলো ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের মধ্যে তুলনামূলক আলোচনা। ক্রান্তীয় ঘূর্ণিপাতের উৎপত্তি শর্তগুলি যথাযথ আলোচনা করো। লাস্ট যে প্রশ্নটা করবে জলবায়ু পরিবর্তনের 5টি কারণ ব্যাখ্যা করো। জলবায়ু পরিবর্তনের 5টি কারণ ব্যাখ্যা করো। এই 8-10টা প্রশ্নই তোমরা যদি পড়ে যাও, একটা প্রশ্ন অবশ্যই 100% গ্যারেন্টি তোমরা কিন্তু পরীক্ষা হলে পাচ্ছই। এরপরে যেটা তোমরা করবে সেটা হলো মান 3-এ। মান 3-এ তোমাদের পরীক্ষা হলে লিখতে হবে মোট 6টা। মান 3-এ তোমরা পরীক্ষা হলে লিখবে মোট 6খানা প্রশ্ন। তাহলে চলো তোমাদের এবারে বলি মান 3 কোন কোনগুলো পড়বে। প্রথম ইউনিটের যে মান 5গুলো বললাম, এই অধ্যায়গুলোর বলি প্রথমে কী কী পড়বে। মান 3 তাহলে কী কী পড়বে দেখে নাও। প্রথম যে প্রশ্নটা পড়বে, মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে দূরে গেলে সামুদ্রিক ভূত্বকের বয়সের কীরূপ পরিবর্তন লক্ষ্য করা যায়। অবশ্যই এই প্রশ্নটা পড়বে। তার সঙ্গে পড়বে প্রশান্ত মহাসাগরে অধিক সমুদ্রখাত লক্ষ্য করা যায় কেন। পরে যে 3 নম্বর প্রশ্নটা পড়বে, গিরিখাত ও ক্যানিয়নের 3টি পার্থক্য। সকল নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেন। চিত্রসহ স্ট্যাক ও স্ট্যাম্পের মধ্যে 2টি পার্থক্য। বারখান ও শিব বালিয়ারির মধ্যে 3টি পার্থক্য। ঝুলন্ত উপত্যকার চিত্র সহ লেখো। পরে যে 3 নম্বর প্রশ্নটা পড়বে সেটা হলো স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্বানুমানগুলি আলোচনা করো। নিক বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয় না, ব্যাখ্যা করো। ডেভিস ক্ষয়চক্রের গুরুত্বগুলি লেখো। নেক্সট যেগুলো পড়বে পরের চ্যাপ্টার থেকে, ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের মধ্যে 3টি পার্থক্য। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। পৃথিবীর জলবায়ু পরিবর্তনের যে কোনো 3টি কৃত্রিম কারণ। জলবায়ু পরিবর্তনের যেহেতু কারণ করছো, কৃত্রিম 3টি কারণ।
পরে যে অধ্যায়ে 3টা পড়বে সেটা হলো সামুদ্রিক ও সমুদ্র তরঙ্গের মধ্যে 3টি পার্থক্য, সমুদ্র স্রোতের 3টি বৈশিষ্ট্য, ভারত মহাসাগরে সমুদ্র স্রোতের ওপর মৌসুমি বায়ুর কী প্রভাব, নিউ ফাউন্ডল্যান্ডে উপকূলে ঘন কুয়াশা সৃষ্টি হওয়ার কারণগুলি কী। এবার চলে আসি জীবমণ্ডল বায়োস্ফিয়ারে। বায়োস্ফিয়ারে 3টি সাধারণ বৈশিষ্ট্য মানে জীববৈচিত্র্যের 3টে বৈশিষ্ট্য করবে। বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের 3টি সাধারণ বৈশিষ্ট্য পড়ো। পরে কি পড়বে না নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য লক্ষ্য করা যায় কেন। জীববৈচিত্র্য বিনাশের কারণ হিসাবে চোরা শিকার, কৃষিভূমির প্রসার ও বহুমুখী নদী পরিকল্পনা কতটা দায়ী। এরপরে যে অধ্যায়টা ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি 3 নম্বর যেখান থেকে পড়বে, এখান থেকে কোনো 5 আসবে না। কোনো দেশের বয়স কাঠামো পরিবর্তনে পরিব্রাজনের ভূমিকা বা প্রভাব ব্যাখ্যা করো। শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের দ্বারা কীভাবে কোনো দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ হতে পারে। পরের চ্যাপ্টার 3 নম্বর পড়বে মানব উন্নয়ন সূচক গণনার বিভিন্ন মাত্রা সম্পর্কে আলোচনা করো। বিদ্যালয়ের গড় বছর সূচক ও বিদ্যালয়ের প্রত্যাশিত বছর সূচক এক নয়, কারণ ব্যাখ্যা করো। দক্ষিণ পশ্চিম ভারতে কাগজ শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন। ভারতের বাণিজ্য সামুদ্রিক মৎস্য শিকার গড়ে ওঠার কারণগুলি কী কী। পরের অধ্যায়ে আদমশুমারি অনুসারে ভারতে গ্রামীণ ও পৌর জনবসতির 3টি পার্থক্য। স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা বলতে কী বুঝো বা টিকা হিসাবে স্থিতিশীল উন্নয়ন পড়বে। আর সব থেকে শেষে যে 3 নম্বরগুলো পড়বে সুন্দরবন অঞ্চলে মনুষ্য বসতিতে বাঘের অনুপ্রবেশের কারণ কি। এটা খুব সুন্দর, নিজেরাই গুছিয়ে লিখতে পারো। এই 3গুলো পড়া পরে এবার তোমাদের 2 নম্বর পড়তে হবে, কারণ 2 নম্বর আসবে তোমাদের 6টা মানে 12 নম্বর। তাহলে 2 নম্বর থাকবে 12, 6টা 6 দুগুণে 12। 3 নম্বর থাকবে 6টা 3 6 18, 5 একে 5, 18 12 5 মানে 35। তাহলে চলো 2 নম্বর কোনগুলো পড়বে সেগুলো একটু বলতে শুরু করি। 2 নম্বরগুলো বলার আগে তোমাদের এক্সাম ট্রিকটা একটু বলি। প্রথমে 5 মিনিট প্রশ্নপত্রটা খুব ভালো করে পড়বে, তারপর যে প্রশ্নগুলো 100% তুমি পারবে সেগুলো কিন্তু পরপর আগে লিখে নেবে। ম্যাপ প্রশ্নে পেন্সিল ব্যবহার করবে, পেন কিন্তু কখনোই ব্যবহার করবে না। পরিষ্কার করে যে ছবিটা আঁকছো তার নিচে লেবেল দেবে। যদি হিমবাহের চিত্র আঁকো তাহলে কোন হিমবাহের চিত্র আঁকলে, বারখানের চিত্র আঁকলে নিচে বারখান বলে লিখবে। বালিয়াড়ি শিব বালিয়াড়ি বলে শিব বালিয়াড়ি নিচে লেবেল দেবে। বড় উত্তরে পয়েন্ট আকারে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে, অর্থাৎ পয়েন্ট করে করে লিখবে, সাব হেডিং দেবে এবং ভূগোলের ডায়াগ্রাম ছোট হলেও আঁকলে বেশি নম্বর পাওয়া যায়। অর্থাৎ নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ যখন অশ্বক্ষাকৃতি হ্রদ বা তোমরা ভি আকৃতি আই আকৃতি লিখছো তখন কিন্তু ছবিগুলো কিন্তু অবশ্যই মাস্ট তোমরা দেবে, ছবিটা যেন সুন্দর করে হয় এবং লেখাটা যদি ছোট হয় ছবি যেন ভালো করে থাকে। আর জনসংখ্যা বা শিল্প কৃষি পরিবহন যখন করবে অবশ্যই ম্যাপটা দিকে ফলো করবে লেখার সময়। তাহলে এবার 2 নম্বর কী কী পড়বে চলো চলে আসি আমাদের মূল সাজেশনের বিষয়ে। সমুদ্রবক্ষের বিস্তৃতি বলতে কী বোঝো, ত্রিপাত সম্মেলন কী, মধ্য সামুদ্রিক শৈলশিরা কীভাবে গঠিত হয়, ট্রান্সফার চ্যুতি কীভাবে গঠিত হয়। পরে কি পড়বে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে, কাস্কেড ও খসস্রোত এই দুটির মধ্যে পার্থক্য লেখো। মন্থকূপ প্রপাতকূপের 2টি পার্থক্য, নিম্নগতিতে অধিক বন্যা হওয়ার কারণগুলি কী কী, ইনসেলবাজ কি, ইয়ারদাং জুইগেনের মধ্যে পার্থক্য। পরে যে অধ্যায়টা 2 নম্বর পড়বে ক্ষয়চক্র কাকে বলে, ডেভিড স্ট্রোই কি, সমপ্রায় ভূমি কি, পেরিপ্লেন ও পেনিপ্লেন ও পেডিপ্লেন কি, নদীমঞ্চ কাকে বলে, নিক বিন্দু কি, পর্যায়ন কি, নদীর পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো। পরে 2 নম্বর ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সংজ্ঞা দাও, ঘূর্ণবাতের চক্ষু কি, অন্তর্লীন বা অবরুদ্ধ সীমান্ত বলতে কি বোঝো, জলবায়ু অঞ্চল কাকে বলে, এফ এম কী ধরনের জলবায়ু অঞ্চল, ইএফ জলবায়ু অঞ্চলের 2টি বৈশিষ্ট্য লেখো। বায়ুমণ্ডল কাকে বলে, হিমপ্রাচীর কাকে বলে, সামুদ্রিক মগ্নচড়া কি, নিরক্ষীয় প্রতিশোধ কি, সমুদ্রস্রোত বলতে কি বোঝো, জীববৈচিত্র্য কাকে বলে, জিনগত বৈচিত্র্যের সংজ্ঞা দাও, আলফা বৈচিত্র্য
ও গামা বৈচিত্র্য বলতে কী বোঝো? জিন ভান্ডার কি? ইন ভিট্রো সংরক্ষণ বলতে কী বোঝো? শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝো? ম্যালথ্যামাসের মতবাদ এর ইতিবাচক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? শিক্ষা সূচক কীভাবে গণনা করা হয়? মানব উন্নয়ন সূচক নিয়ন্ত্রণের সূত্রটি লেখো। ভারতের দুগ্ধ ও দুগ্ধজাত খাদ্য উৎপাদনের দুটি কেন্দ্র ও সংশ্লিষ্ট কেন্দ্রের সংস্থার নাম লেখো। টিস্কো কি? কাকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় এবং কেন বলা হয়? আদমশুমারি অনুসারে ভারতের পৌরবসতি কাকে বলে? স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? লাস্ট যে অধ্যায়, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? আর্সেনিক দূষণ বলতে কী বোঝো? ধোঁয়াশা কি? আর নালিক্ষয় কাকে বলে? এই ছিল টোটাল আজকে ভূগোলের 2, 3, 5 নম্বরের প্রশ্ন। অবশ্যই খুব ভালো করে এই কটা প্রশ্ন তোমরা চোখ বুলিয়ে যাও, কারণ এই কটা প্রশ্ন যদি তোমরা চোখ বুলিয়ে যাও অবশ্যই তোমরা কমন পাবে 100% এবং 35-এ 35 তোমরা কিন্তু লিখে আসতে পারবে। এখন ভয় পাচ্ছ? মনে রেখো, শেষ মুহূর্তের সঠিক রিভিশন অনেক সময় পুরো খাতা ঘুরিয়ে দেয়, পুরো নাম্বার চেঞ্জ করে দেয়। আত্মবিশ্বাস রাখো, প্রশ্নগুলো ভালো করে পড়ো আর পরিষ্কার করে উত্তরগুলো লিখবে। খাতায় পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে মার্জিন দিয়ে সুন্দর করে লিখবে, কারণ লেখা যদি তোমাদের সুন্দর করে হয় তাহলে কিন্তু অবশ্যই ভালো নম্বর পাবে। তাই তোমাদের জন্য শুভেচ্ছা রইল, অনেক অনেক শুভেচ্ছা, যাতে তোমরা কালকের পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারো এবং ফুল মার্কস নিয়ে আসতে পারো। পরীক্ষা হল থেকে বাড়ি ফিরে এসে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো পরীক্ষা, কোন কোন প্রশ্নগুলো এলো, অর্থাৎ আমার সাজেশান 100% মিলল কি না। যারা দর্শন নিয়ে ভয় পাচ্ছ, লজিকে ভালো স্টুডেন্ট নয়, বা লজিকে কি আসবে, কিভাবে করবে, কোন প্রশ্নগুলো করলেই দর্শনে 40-এ 40 পাবে, যাদের দর্শনের সাজেশান দরকার, শর্ট সাজেশান একদম হলে পরীক্ষা দেওয়ার আগের মুহূর্তের, যেগুলো দেখলেই একমাত্র 40-এ 40 পাওয়া যাবে, কমেন্ট করে জানাবে। তাহলে কিন্তু দর্শনের সাজেশান নিয়ে লাস্ট মিনিট দর্শন সাজেশান হাজির হব।